হে পরমতর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কার কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ংবর এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে শৈরি, এই শৈরি, ঠাকুর এসে গেছে, নিচে আয়। এই শৈরি। ওরা সবাই চিন্তিত মুখে তাকালো একে অপরের দিকে। ওরা বলতে পঞ্চপাণ্ডব না, মহাকাব্যের পাতায় যাদের অস্তিত্ব তারা নয়। খাস কলকাতার অর্থাৎ উষাপতি সেন স্ট্রিট, কলকাতা ৭১-এর সেই একই পুরনো শিশি বোতল ভাঙা টিনওয়ালার নির্জন দুপুরের ডাক, সেই একই ক্রিকেট গলির হৈহট্টগোল আর একটাই ফুচকা কাকুর হাঁক শুনে বড় হওয়া পঞ্চপাণ্ডব, শৈলী, গামলা, টুকি, কুট্টুস ও রম্য। রম্য বলল, দাঁড়া, আমি দেখছি। আর দেখছি দেখার কি বাকি আছে রম্য? দেখ কোথায় ওইসব ছাইপাশ ফুকে পড়ে আছে। রোজকারের এক নাটক। কাকু অসুস্থ, তার কথাটাতে একবার ভাববে। বিরক্তিতে আর একটু হলেই মণ্ডপ সাজানোর জন্য নিয়ে আসা ফুলের মালার প্লাস্টিকটা ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল টুকি। নেহাত গামলা এসে ওর হাতটা শক্ত করে ধরলো তাই। কাকু যদি শৈলীকে একটু বুঝতো তাহলে তো এই পরিস্থিতির সৃষ্টি হতো না, সেটা তুই খুব ভালো করে জানিস টুকি। আর এখন আমরাও যদি ওকে একটু না বুঝি তাহলে তো ও আরো তলিয়ে যাবে। দুর্গা প্রতিমার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে কথাগুলো বলল রম্য। আর শৈলী যে গত ২২ বছরেও তোর ভালোবাসাটা বুঝলো না। আমরা সবাই বুঝলাম, শুধু ওই বুঝলো না। কি তাই তো? অকৃতজ্ঞ, স্বার্থপর, সুবিধাবাদী কোথাকার। এক ছটকায় গামলার হাতটা ছাড়িয়ে মণ্ডপ সাজাতে গেল টুকি। গামলা আর কুট্টুস ফ্যাল করে তাকিয়ে একবার রম্যকে দেখছে আর একবার টুকিকে। তারপর কোনো রকমের সামলে শেষমেশ গামলাই বলল, আসলে এসএসসি পরীক্ষার ওই কেসটা এতদিন হলো হাইকোর্টে ঝুলে। টুকির বাড়ির অবস্থা তো তুই জানিস রম্য। লকডাউনে টিউশনগুলো গেছে অর্ধেক, ওর মাথার ঠিক নেই। যা ডেকে নিয়ে শৈলীকে, তুই না গেলে ও নামবে না। আর তো মোটে পুজোর কটা দিন, তারপর তো তুই স্টেটস আর কুট্টুস ব্যাঙ্গালোর। ফের কবে এইভাবে একসাথে সময় কাটাতে পারবো আমরা তো তা জানি না। সিঁড়ি দিয়ে পাগুলো যেন উঠতে চাইছে না রম্যর। শৈলী আর পঞ্চপাণ্ডবকে প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যেতে দেখতে দেখতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে ও। কেউ জানে না, শুধু রম্য নিজে জানে যে আমেরিকা যাওয়া ওর রিসার্চের জন্য নয়, শুধুমাত্র ওর পালানোর একটা পথ। তাই এরকম একটা কঠিন কোভিড পরিস্থিতিতেও বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে টিকিট কেটেছে ও। শৈলীর ঘরে এসে সে দেখল ঘর ফাঁকা। অতএব দ্বিতীয় গন্তব্য রম্যর জানা। চিলেকোঠার ঘরটায় সিগারেটের সাথে গাঁজা মিশিয়ে লুকিয়ে খেতে গিয়ে নিশ্চয়ই এতক্ষণে বেহুশ হয়ে পড়ে আছে। কিন্তু ঘরের বাইরে পা রাখতেই রম্য শুনতে পেল, ওই মর্কট, যাকে সাথে করে নিয়ে যাবি বলে কাঁচা লঙ্কার ঝাল হজম করে এলি, তাকে না নিয়েই চলে যাচ্ছিস যে? এবার তো চোখে কাঁচা লঙ্কা ঘষে দেবে সে।
রম্য পিছনে ফিরে শৈরীকে দেখে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। স্নান করে একটা লাল ডুরে ঘিয়ে রঙের তাঁতের শাড়ি পরেছে আজ সে। চুলটা ভিজে বলে খুলে রেখেছে। একবারের জন্য রম্যর মনে হলো যেন ওর মা এসে দাঁড়িয়েছে। শৈরী এসে খপ করে হাতটা ধরতেই যেন সম্বিত ফিরে পেল রম্য। সিঁড়ি দিয়ে শৈরীর সাথে যন্ত্রচালিতের মতো নামছিল। হঠাৎ করেই শৈরী মুখটা কানের কাছে নিয়ে এসে বলল, ভালোবাসাকে যোগ্য মর্যাদা দিতে জানতে হয় রে মর্কট। আর তোর ঝাল অপছন্দ হলেও কাঁচা লঙ্কা সেটা দিতে জানে। আমার মতো একটা আগাছার জন্যে ওরকম ক্যাকটাসের থেকে মুখ ফেরাস না। কাঁটা আছে কিন্তু সুন্দর করে তোর ঘর সাজাতে পারবে। কানের কাছে শৈরীর উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারছিল রম্য। মনে হচ্ছিল এক টানে শৈরীকে নিয়ে চলে যায় ওই চিলেকোঠার ঘরটাতে। ওর কাঁধ থেকে ভিজে চুলগুলো সরিয়ে সেখানে মুখ গুজে অঝরে কাঁদে আর নিঃশব্দে বলে, শৈরী, আমাকে একবারটি আটকা। ছোট্টবেলার মতো আমায় মাটিতে শুয়ে চড় ঘুষি মারতে মারতে কাঁদতে কাঁদতে নখ দিয়ে আঁচড়াতে খোপলাতে খোপলাতে একবার আমায় চিৎকার করে বল, তুই আমাকে ছেড়ে একলা যাবি মানে? কিন্তু না, মুখে কিছুই বলল না সে। চুপ করে থাকতে থাকতে এই চুপ করে থাকাটাই যেন রম্যর অভ্যাসে দাঁড়িয়ে গেছে। অগত্যা সিঁড়ির মুখটায় নাট মন্দিরের সামনে চুপচাপ শৈরীর পাশে দাঁড়িয়ে রইল সে। নবমীর দিন ভুঁড়ি ভোজের পর সন্ধ্যাবেলা প্রত্যেকবার পঞ্চপাণ্ডব একটা ছোট্ট সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। মণ্ডপ সাজানোর পর এখন তারই রিহার্সাল করবে ওরা। যথারীতি ক্লাসিক্যাল না আধুনিক বাংলা গান হবে তাই নিয়ে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে গামলা ও কুট্টুসের মধ্যে প্রতি বছরের মতোই। মানুষ অতীত হয়ে গেলেও কিছু মুহূর্ত কেমন যেন ভীষণভাবে বর্তমান রয়ে যায়, তাই না রে মর্কট? সময়ের সেরেলয়েডে কিছু স্মৃতি যেন থমকে থাকে আজীবন। কেউ থাকলো না থাকলো, কেউ এলো গেল, তাতে আমাদের কোনো ফারাক পড়ে না। তাই বোধহয় আমরা কেউ এদের সময় থাকতে গুরুত্ব দিই না তেমন। অন্তত আমি তো দিইনি। তোর কাঁচা লঙ্কা কি জানি বলে? ও হ্যাঁ, মনে পড়লো, শৈরীর স্বৈরাচারিতা। কিন্তু বিশ্বাস করলাম না, মইনাকে আমি অপলক দৃষ্টিতে কুট্টুস আর গামলাকে দেখতে দেখতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলল শৈরী। মইনাকে ভালোবেসে এতদিন ধরে আমি তোর ভালোবাসা, তোদের সববার ভালোবাসাকে অগ্রাহ্য করেছি। সিগারেট গাঁজার নেশায় মইনাকের প্রতারণা ভুলতে গিয়ে ছায়ার মতো পাশে থাকা যে বন্ধুদের প্রায় ভুলতে বসেছি না, সেই মানুষগুলোর কাছে আমার আর ফেরার কোনো পথ নেই রে রম্য। কোন মুখে ফিরবো বল? তাই তো তোকে আর কুট্টুসকে আটকাতে চাইনি কলকাতা ছেড়ে চলে যাওয়া থেকে। আগলাতে চাইনি টুকিকে ওর ওর সব হারানোর যন্ত্রণা থেকে। ফুচকা আর রসগোল্লার খাবার প্রতিযোগিতা আর করিনি কোনো দিন গামলার সাথে, কারণ আমি জানি, আমি বুঝি কতটা অভিমানের পাহাড় জমে আছে তোদের মধ্যে, কতটা অভিমানের পাহাড়। বলতে বলতে রম্যর হাত দুটো নিজের হাতের মধ্যে চেপে ধরল শৈরী। বালির পাহাড় রে মর্কট, হলো বালির পাহাড়, বুঝলি? যত চেপে ধরবি তত মুঠো থেকে পিছলে যাবে একটু একটু করে। মনে মনে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল শৈরীর। আমার জন্য নিজেকে এভাবে একটু একটু করে শেষ করিস না রে মর্কট, প্লিজ। আমি ওই পশুটার জন্যে তোদের মতো মানুষদের উপর অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি, কিন্তু একটা অন্যায় কিন্তু তুইও এখন করছিস রম্য, নিজের সাথে, টুকির সাথে। আর তুই নিজেও সেটা ভালো করে জানিস। টুকি ভালোবাসে তোকে, ও তোকে ডিজার্ভ করে। সব জেনে বুঝেও তুই না জানার না বোঝার ভান কার সাথে করছিস? আমার সাথে, টুকির সাথে, না নিজের সাথে রম্য?
আমাকে সবটা দিয়ে ভালোবাসতে গিয়ে একদিন আমার মতোই নিঃস্ব হয়ে যাবি, কিন্তু তখন দেখবি সেই নিঃস্বতার নির্জনতা থেকে ফেরার বা পালাবার আর কোনো পথ নেই তোর। সেটা নিশ্চয়ই আমাকে দেখে এতদিনে বুঝেছিস। টুকির মতো মেয়ে তোর মতো একটা নিখাদ মানুষের প্রেমের জন্য যোগ্য, যে তোর এই চাপা ইতস্তত ইতিউতি ছড়ানো কষ্টগুলোকে গুছিয়ে রাখতে পারবে। কারণ আমি মনে করি মাধ্যমিকের 3 মাস আগে বাবা হারানো টুকি মেয়েটা সংসারী, সে বাস্তবতার নিদারুণতাকে বোঝে। আমার মতো নিজেই নিজেকে হারিয়ে ফেলা একটা নেশাখোর ভাবলেশহীন চালচুলোহীন ছন্নছাড়া নয়। মানে বাবা অসুস্থ হওয়া থেকে মা, কাকিমা আর তোর ওই কাঁচা লঙ্কা আমাকে যেরকম ক্যারেক্টার সার্টিফিকেট দেয় আর কি সবার কাছে। রম্য কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ শৈরীর হাতটা ছাড়িয়ে নাট মন্দিরের এক কোণায় গিয়ে নিজের গিটারটা নিয়ে টুংটাং করতে থাকলো। মনে মনে হাসল শৈরী। সেই এক জেদ, যাক শৈরী নিজে না ফিরতে পারুক, কিন্তু ও দেখতে চায় পঞ্চপাণ্ডবের এই শেষ কটা একসাথে থাকার দিনে তাদের পুরনো স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যায় কিনা, আর কতটা ফিরিয়ে আনা যায় টুকি ও রম্যকে। যদিও নেশার ঘোরে টুকিকে চড় মারার পর থেকে কুট্টুস আর টুকি প্রায় কথা বলে না ওর সাথে খুব প্রয়োজন ছাড়া, কিন্তু নিজের মর্কটের সব জেদ রাগ অভিমানের ওষুধ শৈরীর স্বৈরাচারিতা ঠিকই জানে। অস্বাভাবিকতার গুমরে থাকার মধ্যেও একটা স্বাভাবিকতা আছে। তাই বোধ হয় দীর্ঘদিন সাথে থেকেও একে অপরের পাশে না থাকা পঞ্চপাণ্ডব প্রতি বছরের মতোই তাদের শেষবারের পুজো কাটাচ্ছিল। ষষ্ঠীর দিন টুকির দালানে আলপনা দেবার সময় লোকজন না দেখে পা মারিয়ে চলে যাওয়ায় খিটখিট। গামলার নিজের ইউটিউব চ্যানেলের জন্য সপ্তমীর দিন কলা বউ স্নানের ব্লগ বানানো, অষ্টমীর অঞ্জলির আগেই এলাচ দেওয়া নারকেল নাড়ুর দিকে কুট্টুসের চোখ পিটপিট, নবমীর দিন রম্যর লোকেদের পাত পেরে গরম গরম লুচি খাওয়ানো, আর নবমীর দিন ধনুচি নাচ ও পঞ্চপাণ্ডবের রকিং পারফরম্যান্সে 8 থেকে 80 সববার কোমর দোলানো, সব কিছুই নিয়মমাফিক হলো যেমন হয় প্রত্যেক বছর। নিয়ম মেনেই ভট্টাচার্য বাড়িতে সেদিন সিঁদুর খেলা চলছিল। নিয়ম করে সাদা রং, লাল পাড়ের ঢাকাই শাড়ি আর সাদা পাঞ্জাবি পরে একটা থামের পাশে দাঁড়িয়ে মা কাকিমাদের সিঁদুর খেলা দেখছিল পঞ্চপাণ্ডব। ওই পুজোর 4টে দিনে এক রঙের ম্যাচিং জামা কাপড়, ওটাও নিয়ম মেনেই চলে আসছিল। শুধু যেটা নিয়মের বাইরে হলো, শৈরী হুট করে ওর মায়ের থেকে বরণের থালাটা প্রায় কেড়ে নিয়ে এসে রম্যকে বলল, ব্যাস, স্বয়ং মা দুর্গা যেখানে সেখানে চিন্তা কি? নে মর্কট, সিঁদুরটা পরিয়ে দে দেখি টুকিকে। উদ্দেশ্য ও বিধেয় দুই যখন উপস্থিত, তখন আর দেরি কিসের? কিরে, কি বলিস তোরা? যাত্রাপালায় নাম লিখিয়েছিস নাকি বস্তা পচা সিরিয়াল দেখা শুরু করেছিস, নাকি বিজয়ার পর সত্যি রোজগারের তোর ওই টিপিক্যাল পুরনো হ্যাপি পঞ্চপাণ্ডবের নাটকটার জবনিকা পতনের কোনো ইচ্ছে নেই তোর শৈরী? কুট্টুস প্রায় 2 মাস বাদে এই প্রথম কথা বলল শৈরীর চোখের দিকে সরাসরি তাকিয়ে। আরে আমি তো মজা করছিলাম, আমাদের একসাথে শেষবারের মতো সিঁদুর খেলা এটা। তোরা সব জম্বির মতো এখানে গুটিসুটে মেটে দাঁড়িয়ে তো ভাবলাম। তাছাড়া আমি জানি কুট্টুস, তোর টুকির আর তোদের সববার আমার ওপর রেগে যাওয়ার অনেক কারণ আছে, আমাকে ভুল বোঝার অনেক কারণ আছে, কথা না বলার কারণ আছে, আমাকে ভুল ভাবার কারণও আছে। কিন্তু বন্ধু হয়ে বন্ধুদের মনের কথা বুঝবো না আমি জানি টুকি রম্যকে শুধু বন্ধুর চোখে দেখে না। বন্ধুত্ব? শৈরীকে ওর কথা শেষ করতে না দিয়ে টুকি ধারালো গলায় কেটে কেটে বলল, তুই ঠাট্টাটা বন্ধুত্বে নয় বেশ ভালোই করতে পারিস। রোজ রোজ সকাল সকাল স্নান করে শাড়ি পরে দুর্গা দালান থেকে নাট মন্দির,
পুকুর ঘাট সব কিছুতে আমাদের সাথে পুজোর কাজ করার, মিষ্টি মিষ্টি কথা বলার, সব কিছু স্বাভাবিক দেখানোর নাটকটা এবার বন্ধ কর প্লিজ শৈরি। দামি পারফিউমের গন্ধে সিগারেটের গন্ধটা চাপা দেওয়া যায়, নোংরা মানসিকতার না। মানে কান্নায় গলা বুজে আসে শৈলীর। মানেটা তো তুই বোঝাবি আমাদের। মৈনাক দায়ের মতো জঘন্য লোকের জন্য রম্যের ভালোবাসা প্রত্যাখ্যান করেছিলি, সেই অবধি তো বুঝলাম, কিন্তু বেস্ট ফ্রেন্ড বলে রম্যকে দিনের পর দিন ব্যবহার করে এখন আমাকে কি পারিতোষিক দিতে চাইছিস? রম্য আর মৈনাক দায়ের তোকে না জেতার রেসে রম্যর গোহারা হেরে যাওয়ার জন্য আমাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে তুলে দিতে চাইছিস নাকি তোর বেস্ট ফ্রেন্ডের হাতে? হিপোক্রেটিক একটা। আর একটা বাজে কথা বললে তোকে আমি। টুকির কথার মধ্যে এবার চিৎকার করে উঠল গামলা। ওই ওই ওই, কি করবি তুই? শৈরীর মতো তুইও গায়ে হাত তুলবি নাকি টুকির? তুলে দেখ না একবার, ওই হাত না আমি ওখানেই কেটে রেখে দেবো। বলে কুট্টুস গামলার দিকে এগোতে শৈলীর পর আর একটা নিয়ম ভাঙল আর একজন, রম্য। হুট করে শৈলীর হাত থেকে থালাটা কেড়ে নিয়ে উল্টে দিল শৈলীর মাথায়। পঞ্চপাণ্ডব সমেত এক বাড়ি লোক নিয়মের এহেন ছন্দপতনে হতভম্ব। কিন্তু রম্য, তার যেন কোনো ভ্রুক্ষেপই নেই। থালাটা শব্দ করে ছুঁড়ে ফেলে দিয়ে ঠাকুর দালানের দিকে যেন কিছুই হয়নি এমন উদাসীনভাবে তাকিয়ে বলতে শুরু করলো বরফের মতো ঠান্ডা গলায়, জানিস, সেই ছোট্টবেলায় মায়ের হাত শক্ত করে ধরে শাড়িতে প্রায় লেপ্টে থাকা আমি যেদিন তোদের বাড়ির পুজো দেখতে এসেছিলাম, ওই মণ্ডপেই প্রথম তোকে দেখেছিলাম। বাচ্চাদের জন্য যে শাড়িগুলো পাওয়া যায় ওই রকমই একটা লাল টুকটুকে শাড়ি পরেছিলি সেদিন। আমার দিকে কোনো খেয়ালই ছিল না তোর। কাকিমার সাথে সাথে সন্ধি পূজার জন্যে পদ্ম ফোটানোর চেষ্টা করছিলি। মায়ের কাছে শুনেছিলাম 108টা নীল পদ্ম দিয়ে নাকি রামচন্দ্র অকাল বোধন করেছিলেন দেবী দুর্গার। বিশ্বাস কর, তোর এই নীল পদ্মের মতো চোখ চোরাই আমার প্রথম প্রেমের অকাল বোধন হয়েছিল। যদিও সেদিনের সে ছোট্ট আমি কিছুই আঁচ করতে পারিনি। এভাবে হয় না শৈলী। তুই যেভাবে চাইছিস প্রেম হোক আমার আর টুকির মধ্যে, অভাবে আর যাই হোক, প্রেম হয় না। প্রেম হয় স্বভাবে। প্রেম একটা অভ্যেস শৈলী, শ্বাস প্রশ্বাস নেওয়ার মতোই, বেঁচে থাকার মতোই। তোর আমার আমাদের সবার ছোটবেলার মতোই। জেনে বুঝে এক টিউশন, সেখানে তুই একবেলা না এলে টুকি, কুট্টুস বা গামলা কাউকে বাহানা বানিয়ে না যেতে দিয়ে তোর বাড়ি নোটস নিতে আসা। দুর্গা পূজার অষ্টমী হোক বা সরস্বতী পূজার অঞ্জলি, ইচ্ছে করে তোর শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি পরা। আর এহেন কাকতালীয় মিলে আমি যেন খুবই হতবাক হয়েছি এমন ভান করা। পুজোয় ঘোরার বাহানায় সারা রাত তোর সাথে উৎসব মুখর তিলোত্তমার আঁকি বুকি, বা ক্লান্ত হয়ে পড়া ভোর রাত্রের হঠাৎ বৃষ্টিতে বেপরোয়া ভিজতে থাকা তোকে বেহায়ার মতো দেখাওয়া পলকে। কেমিস্ট্রি সেই ক্লাস 8 থেকে মাথায় না ঢুকলেও এক কলেজ অনার্স নেওয়াটাকে পাখির চোখে লক্ষ্যভেদের মতো স্থির রাখা। আর এত চেষ্টার পরও কলেজ ক্যান্টিনের ওই পিছনের অন্ধকলির নির্জনতায় নিজের এতদিনের যত্নে সাজানো প্রেমকে অন্যের ঠোঁটের আদরে মিশে ফুরিয়ে যেতে দেখা। প্রেম মানে অভ্যেস, অনুভূতির রোজ নাম চাই আত্মার অধ্যাবসায়। আর আমি সেই চর্চায় একটু একটু করে তোর, শুধু তোর শৈলী। তুই না সেদিন বললি ভালোবাসার মর্যাদা দিতে জানতে হয়, ঠিকই বলেছিলি। আর সেই কারণেই টুকির ভালোবাসার অপমান আমি করতে পারবো না রে। আর কি বলতো, আমার মনে হয় তুইও আজ এভাবে ওকে আর আমাকে সবার সামনে অপমান নাও করলে পারতিস। রম্যের দেওয়া সিঁদুরে নাও কঠিন বরফের মতো কথাগুলোর টুকরো
যেন মাছের কানকোর মতো লাল হয়ে বিচ্ছে এখন শৈলীর গায়ে। রম্যর চলে যাওয়াটা ঠায় দাঁড়িয়ে দেখেছে শৈলী। বিকেল গড়িয়ে আসছে, সূর্যও লাল। রম্যের এতদিনের চুপ করে থাকা ক্ষতের লালটাও মিশে যাচ্ছে ওই পড়ন্ত রোদের লালিমায়। ঠাকুর ভাসানে বেরিয়ে যেতে উপরে এসে নিজের ঘরের দরজা বন্ধ করল শৈলী। শাওয়ারের তলায় এসে দাঁড়ালো। ওর চোখের জল যেন কেউ দেখতে না পায়। আর কোনো দিন কারো কাছে দুর্বল হবে না ও, রম্যর কাছেও নয়। শাওয়ারের মিষ্টি ঠান্ডা জলের সাথে মিশিয়ে দিতে হবে শৈলীকে ওর চোখের জলের নোনা উষ্ণতা। অনেকদিন বাদে আজ ভীষণ ঘুম পাচ্ছে শৈলীর, খুব ক্লান্ত লাগছে। অনেক রাতে ঘুম ভাঙল শৈলীর, দম বন্ধ লাগছে। ড্রয়ারটা খুলে সিগারেটের প্যাকেটের দিকে অস্বস্তিতে তাকালো ও। দূর, যাদের কথা ভেবে সব ছাড়ার চেষ্টা করছি তারাই তো আমাকে সুবিধাবাদী স্বার্থপর ভাবে। নিজের মনেই বিড়বিড় করতে করতে প্যাকেটটার দিকে হাত বাড়ালো শৈলী। তুই অন্যকে বা অন্যদের নিয়ে এত ভাবিস কেন? নিজের কথা একটু ভাবতে শেখ, নিজেকে ভালোবাসতে শেখ, ভালো রাখতে শেখ। বিশেষ কর তাতে আর যাই হোক, অন্তত অন্যের ক্ষতি হবে না কিছু। ড্রয়ারটা ধমাক করে বন্ধ করে রম্যের দিকে ঘুরে দাঁড়ালো শৈলী। ও, তাহলে দুপুরে যে তোর কাঁচা লঙ্কা বলছিল ভালো মানুষ সাজার নাটকটা আমি করছি, তারই দ্বিতীয় অঙ্কের জন্য ঘটা করে আমার ঘরে আসা হয়েছে নাকি? নাকি বাকিরা পাঠালো কার্টেন কলের জন্য? কাঁচা লঙ্কা আমার না, ওটা নিয়েই তো যত নাটক। কোনো রকমে হাসি চেপে বলল রম্য। ও, মানে তোরও মনে হলো যে আমি নাটক করছি? মানে যে রম্য সিগারেট আর গাঁজার নেশায় বেহুশ আমার মাথায় হাত বোলাতে বোলাতেও কথা বলতো, আমি তার মুখের ওপর দরজা বন্ধ করে দিলেও সে সারা রাত আমার দরজার বাইরে বসেই আমাকে বেঁচে থাকার সাহস আর কারণ জোগানোর জন্য পাগলের মতো কথা বলে যেত, যে রম্য দরজার এপারে আমি কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি তার তোয়াক্কা পর্যন্ত করতো না, সেই রম্য, সেই বেস্ট ফ্রেন্ডের সুখের কথা ভাবাটা আমার নাটক করা বলে মনে হলো তোর? মা, আমার সুখ নয়, শান্তির কথা ভাব একটু প্লিজ। কাল ফ্লাইট, কিচ্ছু প্যাকিং শুরু হয়নি এখনো। কাকিমা দুপুরবেলার ঘটনাটা নিয়ে একটু চিন্তিত ছিলেন, তাই ফোন করেছিলেন আমায়। তুই নাকি সেই থেকে কিছু খাসনি, ঘর থেকেও বেরোসনি। আমার ফোনে চার্জ নেই, তোরটা নিলাম, পিৎজা অর্ডার করছি। ও আচ্ছা, বুঝলাম। এবার তাহলে আমার সান্ত্বনা পুরস্কারের পালা, কি তাই তো রম্য? আসলে আমাদের মধ্যে হিপোক্রিটটা কে জানিস? রম্যর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে দিয়ে শৈলী চিৎকার করে উঠল। তোরা সবাই, তোরা প্রত্যেকে, মৈনাক, তুই, টুকি, কুট্টু, সবাই 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 তোরা এক একটা ভালো মানুষের খোলসে থাকা এক একটা মেরুদণ্ডহীন। তাই তোর এসব মেকি ভালো মানুষই আমাকে অন্তত নতুন করে আলাদা কোনো চমক দেয় না, বুঝলি? কোনো কিছুতেই আমি আর চমকাই না রম্য, না কোনো হঠাৎ ভালো লাগায় আর না কোনো হঠাৎ মনে পড়া পুরনো খারাপ লাগায়। ঠিক যেমন তোর দেওয়া সিঁদুরে তোর প্রথম আদর স্পর্শ। শাওয়ারের তলায় আজ ঘষে তুলতে ইচ্ছে করছিল না আমার, জানিস? তোর উপর প্রচণ্ড রাগ হলেও মৈনাকের পর অনেক দিন বাদে তোর এই পরোক্ষ আদর স্পর্শটা নিজের শরীরে ধরে রাখতে চাইছিলাম, কিন্তু চমকাইনি, আর বিশ্বাস কর চমকাইনি। ঠিক যেমন আমি 3 মাসের অন্তঃসত্ত্বা সেটা যেদিন হঠাৎ করে জানতে পারলাম, মৈনাককে জানানোর পর মৈনাক যখন হঠাৎ করেই অস্ট্রেলিয়া চলে গেল, বাড়িতে জানাজানির পর বাবার সব থেকে আদরের আমি যখন বাবার স্ট্রোকের কারণ হয়ে গেলাম, সুস্থ হয়ে ফেরার পরও বাবা যখন হঠাৎ করেই ওনার ঘরে আমার আসা বন্ধ করে দিলেন,
কলেজের সাথে পার্ট টাইম চাকরির জন্য রাতে ফেরা চিরকালের ডান পিটে শৈলী যখন ওর কাকিমাদের কাছে ধিঙ্গি নষ্ট মেয়ে হয়ে গেল হঠাৎ করেই যে সিগারেটের ধোঁয়ায় কষ্ট হতো বলে আমি মৈনাকের সাথে ঝগড়া করতাম, সেই সিগারেটের ধোঁয়ায় নিজের অস্তিত্ব আবছা করে ফেললাম। সেই আমি আর কোনো হঠাৎ করেতেই তখনও চমকাইনি, আর এখনো চমকাই না। কি যেন বড় বড় কথা বলছিলি তখন? প্রেম মানে অভ্যাস? না রে রম্য, প্রেম সিগারেটের নেশার মতো, বুঝলি? নিকোটিনের মতো প্রেম। দেখে মনে হয় নিজে পুড়ে ছাই হচ্ছে, কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় অন্যের ভিতরটা। আর যদি আমি তোকে চমকে দিতে পারি নতুন করে, আবার করে, তাহলে তাহলে কি তুই আমায় কথা দিবি শৈলী যে তুই ভালো থাকবি? বল বল, নিজের খেয়াল রাখবি, ভালো রাখবি নিজেকে, ওই মরণ নেশা তুই আর করবি না? কিরে? শৈলীর পথ আগলে বলল রম্য সেই শীতল কণ্ঠস্বরে। নাটকটা এবার একটু অতিরঞ্জিত ট্র্যাজিক হয়ে যাচ্ছে যে রম্য। বাড়ি যা, কাল তোর ফ্লাইট। বাড়ির লোকজন হয়তো চিন্তা করছে। আর শুনে রাখ, তুই আমার জন্য যা যা করেছিস আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো বন্ধু হিসাবে, কিন্তু তার জন্য আমার গল্পের নায়ক হবার বেকার চেষ্টা তোকে করতে হবে না। তুই শৈলীর কথাগুলো শেষ হতে না দিয়েই ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে আকণ্ঠ চুমু খেল রম্য। শুধু ঠোঁটে কেন, পাগলের মতো শৈলীর কপালে, গালে, চুল সরিয়ে গলায়, ক্লান্ত হয়ে পড়া চোখগুলোয় রম্য এত দিনের জমিয়ে থাকা অভিমানগুলোর সব চিহ্ন এঁকে দিল। সত্যি এবার অনেক দিন পর ফের হঠাৎ করে অবাক হলো শৈলী। আরও অবাক হলো রম্যকে একটুও বাধা দিতে ওর ইচ্ছে হলো না দেখে, বরং মনে হলো গত 22 বছরের রম্যর সব জমিয়ে রাখা ভালোবাসার সবটা শৈলী এই কয়েক মুহূর্তেই ওকে ফিরিয়ে দেবে, ওদের শেষ দেখায়। ঠিক সেই শাওয়ারের তলায় আজকে এক টুকরো ওর ভালো লাগায়, ভালো থাকতে চাওয়ায়। রম্য কি এই চমকে দেওয়ার কথাই বলেছিল? কোন রকমে নিজেকে সামলে রম্যকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল রাখবো, নিজের কথা দিলাম। কাঁদিস না রম্য, বাড়ি যা এবার। আমি কাঁদছি সেটা তোকে কে বললো? কই, আমি কান্নার চেষ্টা করছি, আমার খুব কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে পারছি না তোরা শৈলী। চোখের জল আমার শুকিয়ে গেছে। না, চোখ দিয়ে জল তোর কোনো দিনই পড়ে না, সেটা কি আর আমি জানি না রে মরকট? রম্যর চুলে আলতো করে বিলি কাটতে কাটতে নরম দু হাতের মধ্যে রম্যর শ্রান্ত মুখটা তুলে ধরল শৈলী। ভিতরে ভিতরে আবারও একবার নিজেই নিজের ব্যবহারে চমকে উঠল, যদিও রম্যর কাছে সেটা লুকাবার যথাসম্ভব চেষ্টা করে বলল, কাকিমা মারা যাবার পর আমার কোলে মাথা রেখে চুপচাপ শুয়েছিলি যেদিন, মৈনাকের চলে যাবার পর আমার হাতের শিরা কাটা রক্তাক্ত অর্ধ চৈতন্য শরীরটার পাশে অ্যাম্বুলেন্সে বসেছিলি যেদিন, ওই দিনগুলোতে আমি তোর নিশ্চুপ কান্না দেখেছি রম্য। জল পড়ে না, শুধু চোখগুলো জবার কুড়ির মতো লাল হয়ে যায়, আর 2-3 দিন পরই জ্বর আসে। সেবার হাসপাতালে আমার কেবিনের বাইরে তো জ্বর গায়েই বসেছিলি। নেহাত কাঁচা লঙ্কা চিৎকার চেঁচামেচি করেছিল, তাই বাড়ি গিয়ে 2 দিন রেস্ট নিয়ে আবার দেখা করতে এসেছিলি আমার সাথে। কথা বলতে বলতে কি মনে হলো রম্যর কপালটা ছুঁয়ে দেখতে গেল শৈলী। ঝগড়ার ঝোঁকে ব্যাপারটা খেয়াল করেনি এতক্ষণ। তাই তো, কাল ফ্লাইট, আজ আবার জোর বাঁধিয়ে বসেনি তো মরকটটা।
ছবি না আমায়, ছবি না তুই। বলে নিজেকে সরিয়ে নিল রম্য। আমি তো কোনোদিন মইনাকার তোর মধ্যে ঢুকিনি, কোনো জিনিসে কোনো দিন তোকে জোর করিনি, ভালোবাসতেও জোর করিনি। আর সেই কারণেই খুব সস্তা ভাবিস না রে আমায়। কি সুন্দর বলে দিলি সেদিন টুকিকে ভালোবাসতে, ওর সাথে সংসার করতে। টুকি না হয় ভালো মেয়ে, কিন্তু মইনাকদা, ও তোকে এইভাবে ঠকানোর পরও একদিনও ওকে না ভালোবেসে না ভুলে থাকতে পেরেছিস? থাকা যায়? ভালোবাসা কি কোনো জড়বস্তু? পোষালো না, ছুঁড়ে ফেলে দিলাম? এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল রম্য। না, আর পারল না শৈলী। এবারে অবাক দৃষ্টিতে রম্যর দিকে তাকিয়ে বলে উঠল, ওরে মর্কট, সেদিনের ওইটুকু কথায় তোর এই এত অভিমান? আজ তাই তুই তখন ওভাবে রিয়্যাক্ট করলি সবার সামনে? দিনের পর দিন তো আমাকে অন্যের হয়ে যেতে দেখেছিস, তাও তো মুখ বুঝে সব সহ্য করেছিস। আর আর তাতেও অন্য কারোর হওয়ার কথা ভাবতে তোর এত কষ্ট, এত যন্ত্রণা? কি করে পারলি রে এই দগদগে ঘা বুকের ভিতর নিয়ে সেই 22 বছর ধরে বয়ে বেড়াতে? কি করে পারলি রম্য? তুই সত্যি বোকা, ভীষণ বোকা, মর্কট একটা তুই। আমি তোর এতটা ভালোবাসার মূল্য দিতে পারবো না রে মর্কট, কোনো দিনও পারবো না। স্টেটস যা, তুই দূরে চলে যা, আমার থেকে বহুত দূরে চলে যা। ভুলে যা তুই আমায়, ঘেন্না করতে শেখ আমাকে রম্য, ভালোবাসা না, ঘেন্না করতে শেখ। এই প্রেম তোর অভ্যাস না, তোর বদ অভ্যাস। ভুলে যা আমায়, চলে যা, চলে যা বলছি। আমায় ভালোবেসে তুই যন্ত্রণা ছাড়া কিচ্ছু পাসনি এতদিন, আর আমি তোকে এভাবে একটু একটু করে ছটফট করে শেষ হতে দেব না, কিছুতেই দেব না, শুনছিস তুই? শৈলী আবার কাঁদল আজ। বহুদিন পরে কারোর সামনে ভাঙতে ইচ্ছে হলো ওর। রম্যর কাঁধ দুটো ঝাঁকাতে ঝাঁকাতে অঝরে কেঁদে উঠল শৈলী। কি অদ্ভুত দেখ, কাঁদছিস তুই আর চোখ ঝাপসা হয়ে যাচ্ছে আমার। জানিস শৈলী, তুই ভালো থাকবি বলে মইনাকদার তোর জীবন থেকে চুপচাপ সরে এসেছিলাম একদিন, কিন্তু তাতেও তুই ভালো থাকা তো দূর, বেঁচেই যখন থাকতে চাইতিস না। আর মাঝে মাঝে তখন নিজের অস্তিত্বের মূল নিজের হাতেই ছিন্ন ভিন্ন করে দিতে চেয়েছিলাম আমি। নিজের ছোটবেলার কিশোরবেলার একটু একটু করে বেড়ে ওঠা ভালো মন্দির স্মৃতি ও মুহূর্তের ডালপালাগুলো সব সব কেটে দিতে চেয়েছিলাম। কি জানি বললি? ও হ্যাঁ, বদ অভ্যেস। ঠিক ঠিক, আমি শুধু তোকেই ভালোবাসতে জানি, আর সেটা একটা বদ অভ্যেসই বটে। আমি তোর জায়গাটা আর কাউকে কোনো দিন দিতে পারিনি, পারবো না, রাতার দেবো না। 22 বছর কেন, 22টা জন্ম আমি অপেক্ষা করব তোর সাথে চুটিয়ে একটা প্রেম করার জন্যে। আমার প্রেমের জঙ্গলে দরকারে অন্ধকারের আগাছাড়াই থাকবে। কোনো আলোর টুকি কোনোদিন ছিলও না, কোনোদিন থাকবেও না। তোর ভালো থাকার ওই শেষ ফাউ ফুচকার অর্ধেক কামড় আর খারাপ থাকার প্রত্যেকটা সিগারেটের কাউন্টারের জন্যে অপেক্ষা করব আমি। আর এগুলো সব সব এক একটা পদ অভ্যেস। এই পদ অভ্যেসের থেকে দূরে ওই স্টেটসে, ওখানে তো আমার শরীরটা যাবে শুধু, কিন্তু মনটা, ওটার আমি কি করবো রে শৈলী? বল না, ওটার আমি কি করবো? মেয়ে কি ভালো মানুষই? ঠিক, সত্যি তো, আমি মানুষটা খুব স্বার্থপর, এক কুইয়ে জেদি। আর হ্যাঁ, আজকে যেটা করলাম তারপর থেকে তো নোংরাও বটে। কোনো দিনও তোকে কোনো কিছুর জন্য জবরদস্তি করিনি, কিন্তু আজ জোর করে আদায় করা তোর ওই স্পর্শটুকু আমার স্মৃতির শেষ আশ্রয় হিসেবে নিয়ে গেলাম। তোর সামনে দাঁড়ানোর মতো সাহস আমার আর কোনো দিনও হবে না। তাই তো বলছি, বল না, তোকে ছাড়া আমার মনটাকে আমি তোকে ছাড়া আর কাউকে, আমি খুব খারাপ না রে? বদ অভ্যেস,
কি করে যাবে বলে দিন প্লিজ। কথাটা আর শেষ করতে পারল না রম্য। শৈলীর বুকের মধ্যে ঢলে পড়ল, এলিয়ে দিল মাথাটা শৈলীর কাঁধে। শেষ মুহূর্তটুকু পর্যন্ত যতটুকু জ্ঞান ছিল বলার চেষ্টা করে উঠল চিৎকার করে রম্য তার শৈলীকে। আমরা এভাবেই থাকি যেন একে অপরের স্পর্শে লেপ্টে, আর এই সময় যেন থেমে থাকে ভালোবাসার কাঠ করাই। কিন্তু শৈলী শুনতে পেল কি না মনে হয়। রম্য আরও চিৎকার করার চেষ্টা করল, কিন্তু পারল না। ও আর পারছে না। রম্য, রম্য কি হয়েছে তোর? এই রম্য, এই রম্য কথা বল রম্য। শৈলীর আওয়াজ যেন অনেক দূর থেকে ভেসে আসছে কোনো মিঠের পাহাড়ি বাঁশুরিয়ার সুরের মতো। তিন দিন পর 103 জ্বর কাটিয়ে চোখ খুলল রম্য। পঞ্চপাণ্ডবের বাকি 4 যেন হাঁপ ছেড়ে বাঁচল। 3 দিন পেরোলেই কোভিড টেস্ট করতে হতো। বাবা খেল দেখালি বটে, যা ভয় পাইয়ে দিয়েছিলি শৈলীর মর্কট কোথাকার। তবে যাক, শেষমেশ ঠিকঠাক কার্টেন কল। টুকির কথা শুনে হেসে উঠল গামলা ও কুট্টুস। সিরিয়াসলি তোরা তোদের স্ক্রিপ্টে এত সময় নিলি, বেচারা কুট্টুস আর টুকির লাভ স্টোরিটা তো সল্টই পেলো না। গামলা বলতে বলতে টুকির চোখ দুটো দেখে ভয়ে আর কথা বাড়ালো না। সেটা দেখে কুট্টুস হো হো করে হেসে বলল, যথারীতি দি এন্ডেও আমাদের গামলাবাবু কোনো নাটকীয় মোড় চায় না বলেই মনে হচ্ছে, তা সে যতই নিজে চিরকুমার হোক না কেন। বাপ রে, আমার গার্লফ্রেন্ডকে তুই আমার থেকেও বেশি ভয় পাস দেখছি রে। অনেক দিন বাদে শৈলীর ঘর থেকে পঞ্চপাণ্ডবের একসাথে প্রাণ খোলা হাসিতে গোটা বাড়ি রমরমিয়ে উঠল যেন নতুন কোনো উৎসবে। রম্য মাথা তুলে কিছু একটা বলতে যেতেই শৈলী আস্তে করে ওর মাথাটা নিজের কোলে তুলে নিয়ে কপালে হাত বোলাতে বোলাতে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, আই মর্কট, শুনে রাখ, টুকি কাঁচা লঙ্কা হলেও তোর শৈলী কিন্তু ধানি লঙ্কা। হ্যাঁ, ডাক্তার কাকু বেড রেস্ট নিতে বলেছেন কদিন। কোনো কথার খেলাপ যেন না হয়, ঠিক আছে? তাড়াতাড়ি সুস্থ হতে হবে যে তোকে, তোকে, আমাকে আর আমাদের এই শহরটাকে। আমাদের চিলেকোঠার ঘরটা থেকে চা, সিগারেট আর নিকোটিনের চুমুগুলোর ছোঁয়ায় বিকেলের শহরের জলছবি আঁকা যে এখনো বাকি রম্য, বুঝলি? মর্কট একটা, ঘরে এসে চুমু খাওয়ার সাহস আছে, আর এদিকে স্টেটস পালাচ্ছিল ভয়। এই প্রথম রম্যর চোখ দিয়ে জল পড়তে দেখল শৈলী। ঠোঁটে একটা আলতো হাসি। ইস, ওই হাসিটাতে নিজের ঠোঁটের ছাপ বসাতে বড্ড ইচ্ছে করছে শৈলীর, কিন্তু সবাই দেখতে পাক সেটাও চায় না। তবে আর কেউ যেটা চেয়েও দেখতে পাবে না সেটা হলো রম্যর চোখের জল। কারণ শৈলী জানে ওটা শৈলীর শুধু একার। শৈলীর কোল ঘেঁষা আদরের উষ্ণতায় বাষ্প হয়ে উবে যাবে রম্যর চোখের জল, ঠিক সিগারেটের ধোঁয়ার মতোই। কেউ দেখতে পাবে না আর। काली रात जकड़ ये ठंडा चांद पकड़ ओ ये काली रात जकड़ ये ठंडा चांद पकड़
संग